দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি সারা মেহজাবিন। দর্শক দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো। চলে যাব পুরো খবরে। ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে দুর্বৃত্তের হাতে সাম্য খুনের ঘটনায় ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবি জানিয়েছে ছাত্রদল। জড়িত সন্দেহে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে সাম্যের নিহতের ঘটনায় কাল আধাবেলা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছেন ভিসি। বিশেষ তদন্ত সংস্থার মাধ্যমে তদন্ত হবে, ছাড় পাবে না কেউ, জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিলের সামনে থাকা ছাত্রদল নেতা সাম্য বুধবার প্রিয় ক্যাম্পাসে ফিরলেন লাশবাহী গাড়িতে। জানাজার জন্য বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ফেরে তার নিথর দেহ। রাজনীতি সতীর্থদের চোখের জলে সাম্য খুনের বিচারের দাবি। মৃত্যুর শোক ছুঁয়েছে বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে। ক্যাম্পাস নিরাপদ না আমাদের জন্য, আমরা আসলে শঙ্কিত, আমরা আতঙ্ক, এটির যথাযথ ব্যবস্থা নিতে হবে। আমরা চাই যে ওনার এই ব্যর্থতার দায়ভার নিয়ে তার সম্মানের সহিত পদত্যাগ করা, না হলে আমরা বাধ্য হব আমরা আন্দোলন গড়ে তুলতে। নিরাপদ ক্যাম্পাস, একটা ক্যাম্পাসের নিরাপত্তা দিতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি এবং প্রক্টর ব্যর্থ হয়েছে। ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে ক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিচারের দাবিতে রাজু ভাস্কর্য থেকে সকাল থেকে বের হওয়া ছোট মিছিল রূপ নেয় প্রতিবাদের স্রোতে। মিছিলের স্লোগানে ওঠে ভিসি, প্রক্টর ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি। পরে সমাবেশে কথা বলেন ছাত্রদল সভাপতি ও ছাত্রদলের সাধারণ সম্পাদক। সম্মানিত ভিসি স্যার, প্রক্টর স্যারের পদত্যাগের যে দাবি উঠেছে ছাত্র সমাজের মাঝখান থেকে, সেটি অবশ্যই তারা সম্মান দেখিয়ে আশা করছি তারা পদত্যাগ করবেন। ঘটনার তদন্তে কমিটি গঠন ও বৃহস্পতিবার আধাবেলা বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছেন ভিসি। পরে ভিসির সাথে দেখা করতে যান উপদেষ্টা আসিফ মাহমুদ। পর্যাপ্ত পরিমাণে লাইট, কোনো ব্ল্যাঙ্ক স্পট থাকবে না এবং পাশাপাশি সিসিটিভি ক্যামেরা পর্যাপ্ত পরিমাণে সেখানে স্থাপন করা হবে। সেজন্য ডিএমপির পক্ষ থেকেও একটা পুলিশ বক্স করা হবে ডেডিকেটেড ফর উদ্যান, এবং আগামীকাল থেকে রেড শুরু হবে। এবার আমরা যেটা করার চেষ্টা করছি যে রেডগুলো নিয়মিত করে মন্ত্রণালয়ের নেতৃত্বে একটা কমিটি করে দিতে, যেটা আমাদের প্রতিনিধিরা থাকবে গণপত্র মন্ত্রণালয়ের নেতৃত্বে, যে কমিটি তদারকির কাজটি করবে। মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের ছাত্রদলের প্রকাশনা সম্পাদক সাম্য। বিশ্ববিদ্যালয়ের কাছে এমন নারকীয় হত্যাকাণ্ড বাকরুদ্ধ করে দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের। একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লং মার্চ কর্মসূচিতে লাঠি চার্জ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে ঘটনা ঘটে। এতে শিক্ষক শিক্ষার্থী সহ আহত হয়েছেন অন্তত 50 জন। শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার বিচার ও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ, শেষমেশ পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। এ সময় আহত হয় অন্তত 50 শিক্ষার্থী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 3 দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে লং মার্চ টু যমুনা কর্মসূচি, যেখানে দফায় দফায় এমন সংঘর্ষে জড়ায় আন্দোলনরত শিক্ষার্থী ও আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশি এমন হামলার প্রতিবাদে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে কাকরাইল মোড়। পুলিশ আমাদেরকে অতর্কিত হামলা করছে, শুধু হামলা না, আমাদের উপরে টিয়ারশেল নিক্ষেপ করেছে, বুলেট নিক্ষেপ করেছে, লাঠি চার্জ করেছে। জগন্নাথের শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকারে চেয়েছিল, তারা ভুল কিছু চায়নি। এভাবে তাদের উপর অতর্কিত হামলা করা মোটেই কাম্য নয়। অবশ্যই কেউ ওনাদেরকে বলছে বা আদেশ দিছে উপর থেকে, তো আমরা এর জবাব চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। আমরা যতক্ষণ না এই যে প্রধান উপদেষ্টার সাথে আমাদের এই কথাগুলো তুলে ধরতে পারতেছি, প্রধান উপদেষ্টার সাথে কাছে আমাদের সংকটগুলো পৌঁছে দিতে পারতেছি, আমরা ততক্ষণে এই অবস্থান কর্মসূচি প্রত্যাহার করব না। বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সবার জন্য যেন সমপরিমাণ বাজেট তারা দেয়, সবার জন্য সমপরিমাণ অধিকার যেন তারা নিশ্চিত করে। পরে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ রেজাউল করিম।
3 দফা দাবিতে সকাল 11টার দিকে ক্যাম্পাস থেকে লং মার্চ কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে যাত্রা করে কয়েকশো শিক্ষার্থী। পথিমধ্যে পুলিশের বেশ কয়েকটি ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় আন্দোলনকারীরা। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। ঢাকা দক্ষিণের মেয়র পদে দ্রুত ইশরাক হোসেনকে দেখতে চান নগরবাসী। বুধবার নগর ভবনে মানববন্ধন কর্মসূচিতে এই দাবি জানান তারা। অভিযোগ আদালতের রায়ের পর ইসি গেজেট প্রকাশ করলেও অজ্ঞাত কারণে শপথ অনুষ্ঠান করছে না সরকার। ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে স্লোগানে মুখর নগর ভবন। বুধবার সকালে ঢাকাবাসীর ব্যানারে হাজারো মানুষ গুলিস্তানে নগর ভবনের সামনে জড়ো হয়ে মানববন্ধনে দাঁড়ান। বেলা বাড়ার সাথে সাথে মানববন্ধনে যোগ দেয় হাজার হাজার নগরবাসী। রাস্তা পেরিয়ে মানুষের ঢল নামে নগর ভবনের ভেতরে। অনীতি বিলম্বে তাকে শপথ গ্রহণ করা হোক এবং তাহার স্থানে তাকে বসানো। কারণে কোন কারণে আমাদের জনগণের চাহিদা বা আকাঙ্ক্ষা পূরণ করা হচ্ছে না, তা আমরা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আজকে এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি। মেয়রবিহীন দক্ষিণ সিটিতে নানা সমস্যায় সাধারণ মানুষ। মানববন্ধনে আসা ভুক্তভোগীরা বলেন, শুধুমাত্র সরকারের অবহেলায় ভোগান্তির বেড়াজালে আটকে যাচ্ছে তাদের জীবন। অভিভাবক ছাড়া একটা সিটি কর্পোরেশন চলতে পারে না, একটি নগর চলতে পারে না। সমস্যা, আইন শৃঙ্খলার সমস্যা, জনপ্রতিনিধিরা কোনো রকম কোনো সহযোগিতা পাচ্ছে না, আইনি কোনো সহযোগিতা পাচ্ছে না। পরে ছোট ছোট মিছিলে স্লোগানে মানববন্ধনে যোগ দেন দক্ষিণের ছাত্রদল, যুবদল সহ বিএনপির নেতাকর্মীরা। হুঁশিয়ারি দেন, দাবি মানা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের ডাক দেয়ার। সর্বস্তরের জনগণকে নিয়ে রাজপথে আন্দোলন করে আমাদের দাবি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আগামী দিনে যদি জনতার মেয়রকে তার পদে ফিরে না দেওয়া হয়, আমরা ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রত্যেকটি জনগণ রাজপথে নেমে এসে সে প্রতিবাদ করব। এর আগে 27 মার্চ 2020 সালের ডিএসসিসির মেয়র নির্বাচনের ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন আদালত। নির্বাচন কমিশন আপিল না করে প্রজ্ঞাপন জারি করলে মেয়রের দায়িত্ব নেয়ার পথ সুগম হয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। নিজেদের স্বপ্নের বিশ্ব গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তনে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের এমন আহ্বান জানান। পাশাপাশি আত্মনির্ভরশীলতা ও সামাজিক ব্যবসার ইতিবাচক অর্থনীতি গড়ে তোলার তাগিদ দেন শিক্ষার্থীদের। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন মারুফা রহমান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তন। দীর্ঘ 9 বছর পর সমাবর্তনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আনন্দের ক্ষণ আরও রাঙিয়ে তুলেছেন সমাবর্তনের প্রধান অতিথি নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। অনেক খুশি লাগতেছে, মা বাবার প্রতি অনেক কৃতজ্ঞতা। আজকে এই অবস্থানে আমরা আসতে পেরেছি, শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা। অনুভূতি বলতে গেলে বন্দনাতীত কি তো হচ্ছে যে পুরাতন স্যারদের সাথে দেখা হচ্ছে। এদিকে 36 বছর পর নিজের কর্মজীবনের ক্যাম্পাসে আসলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আগমন ঘিরে পাহাড়ে ঘেরা সবুজ ক্যাম্পাসে যেন রঙের ছোঁয়া। 22,600 শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি অর্জন করলেন এই সমাবর্তন থেকে। আজকের দিনে আমাদের প্রধান অতিথি হচ্ছেন ডক্টর ইউনূস স্যার, যিনি একজন নোবেল বিজয়ী। আমরা গর্বিত। চিটাগং ইউনিভার্সিটি থেকে আমরা গ্র্যাজুয়েশন করছি, এটাও আমাদের জন্য একটা অনেক বড় পাওনা। সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেয়া প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সমাবর্তন বক্তব্যে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন আত্মনির্ভরশীলতা ও সামাজিক ব্যবসার ইতিবাচক অর্থনীতি গড়ে তোলার। যে অর্থনীতি আমরা পড়াচ্ছি, এই অর্থনীতি ব্যবসার অর্থনীতি, মানুষের অর্থনীতি না। যে কোনো অর্থনীতিবিদ্যা যদি শুরু করতে হয় মানুষকে দিয়ে শুরু করতে হবে, ব্যবসাকে দিয়ে না। প্রধান উপদেষ্টা বলেন, গদবাঁধা সিস্টেমে চলে গেলে গন্তব্যবিহীন ঠিকানায় পৌঁছানো হবে। বলেন, পৃথিবীর ভবিষ্যৎ নিজেদের হাতে। গবেষণার মাধ্যমে পুরো বিশ্বকে নিজেদের আয়ত্তের মধ্যে রাখতে হবে। এই ধরনের শিক্ষা ব্যবস্থা চাই, এগুলো আমার মনের মাধুর মিশিয়ে আমাকে বের করে নিতে হবে। গতের মধ্যে ঢুকে গেলাম, যা আছে সেটা মেনে নিলাম,
তাহলে কিছুই পাল্টাবে না, কিছু পরিবর্তন হবে না। ডক্টর ইউনূস তার বক্তব্যে নতুন গ্র্যাজুয়েটদের সামনে একটি মানবিক, টেকসই এবং উদ্ভাবন ভিত্তিক ভবিষ্যৎ গড়ার বার্তা দেন। সমাবর্তনে আগত 26,500 শিক্ষার্থীর উদ্দেশ্যে সমাবর্তনের প্রধান বক্তা ডক্টর ইউনূস বলেন, নিজের স্বপ্নের মতো বিশ্ব গড়তে এগিয়ে আসতে হবে শিক্ষার্থীদেরকেই এবং আত্মনির্ভরশীল ভবিষ্যৎ এবং সামাজিক অর্থনীতির দিকে জোর দেন তিনি। মারুফা রহমান, নিউজ 24, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রামের কালুরঘাটে রেল সহ সড়ক সেতু নির্মাণ কাজের উদ্বোধন ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে চট্টগ্রামের সার্কিট হাউস থেকে ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন তিনি। পরে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে মহানগরীর জলাবদ্ধতা নিরসন বিষয়ক এক মত বিনিময় সভায় যোগ দেন। এ সময় চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিতে বলেন তিনি। এর আগে সকালে চট্টগ্রাম পৌঁছেই বন্দরে এক অনুষ্ঠানে যোগ দেন। চট্টগ্রাম বন্দর সম্প্রসারিত না হলে দেশের অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। চট্টগ্রাম বন্দর হলো ভরসা, এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতায়, নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে। যদি বন্দর ব্যবসাতে বাংলাদেশিদের কথা সবাই সব জায়গাতে স্মরণ করে, তারা জানে বন্দর কিভাবে ম্যানেজ করতে হয়। সেই গোপন রহস্য আমরা উদ্ধার করে ফেলতে পারি। আওয়ামী লীগ সরকারের করা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরানো সম্ভব, জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি। পূর্বাচলের প্লট জালিয়াতি দুদকের 6 মামলায় আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে দুদক কাজ করছে বলেও জানান দুদক চেয়ারম্যান। এদিন আরেক দুর্নীতির মামলায় তলবে হাজির না হওয়ায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন বলেও জানান তিনি। জানান, টিউলিপকে এদেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে। এই অপরচুনিটি তৎকালীন সরকারই তৈরি করে গিয়েছিল। 2011 সালে ভারতের সাথে আমাদের একটা এক্সট্রাডিশন ট্রিটি করা হয়েছে, স্বাক্ষরিত হয়েছে। কাজেই আমাদের হাতে আমাদের অভিযুক্ত আসামি ধরে আনার বা আনয়নের টুলসের আইনগত কোনো সমস্যা নেই। তো আমরা এটা অপেক্ষা করি, অনেকগুলি বিষয়ের সাথে জড়িত। আমরা শেষ পর্যন্ত আদালতের কি আদেশে আমরা দেখি, সেই আদেশে আমরা অনুসরণ করব। একটা বিরতিতে যেতে হচ্ছে। ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার। দেখছেন নিউজ 24 সংবাদ। নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে জামায়াত আপিলের উপর রায় 1 জুন নির্ধারণ করেছেন আপিল বিভাগ। তিনি বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের রাজনৈতিক দাবিদার জামায়াত। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চে জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার শুনানি শুরু হয়। বলেন, দাঁড়িপাল্লা প্রতীক জামায়াতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার আগেই দাঁড়িপাল্লা জামায়াতের প্রতীক। শুনানিতে আপিল বিভাগে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতৃবৃন্দ। সম্পদের তথ্য গোপন মামলায় 3 বছরের সাজাপ্রাপ্ত ডক্টর জুবাইদাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সাজার বিরুদ্ধে তার আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত। বুধবার সকালে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আইনজীবীরা জানান, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন দেয়া হয়েছে তাকে। বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে ডাক্তার জুবাইদা রহমানকে সাজা দেয়া হয়েছিল। 17 বছর পর দেশে ফিরে সাজার বিরুদ্ধে আপিল করেন তারেক রহমানের স্ত্রী। সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হয়েছে আজ। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মদিনার উদ্দেশ্যে
উড়াল দিয়েছে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। বুধবার বিকালে 5:30টায় 419 জন যাত্রী নিয়ে ছেড়ে যায় বিমানটি। এবছর 5টি ফ্লাইট সরাসরি সিলেট থেকে পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে প্রথম ফ্লাইট যাচ্ছে সরাসরি মদিনায়। বাকি 4টি ফ্লাইট 23, 25, 26, 29 মে সিলেট জেদ্দা রুটে পরিচালিত হবে। অর্থ বাণিজ্য সংবাদ। মার্কিন ডলার দাম এখন থেকে বাজার ঠিক করবে বলে জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। দুবাই থেকে অনলাইনে যোগ দিয়ে আশা করেন দাম এখনকার দামের আশপাশে থাকবে। এতে আগামী মাসে আইএমএফ সহ আন্তর্জাতিক দাতা সংস্থার থেকে $3.5 বিলিয়ন পাবে বাংলাদেশ। তবে যে দরে বেচাকেনা হচ্ছে তার আশেপাশেই থাকবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। অবশেষে আইএমএফ এর শর্ত মেনে সংস্থাটির চতুর্থ ও পঞ্চম ঋণের $1.3 বিলিয়ন পাচ্ছে বাংলাদেশ। বৈদেশিক ঋণের প্রয়োজন নেই বলে বারবার জানালেও বুধবার দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গভর্নর জানান ঋণের প্রয়োজনীয়তার কথা। বলেন আইএমএফ এর $4.7 বিলিয়ন ঋণ প্যাকেজের মধ্যে $1.3 বিলিয়ন এবং 5টি আন্তর্জাতিক দাতা সংস্থা থেকে জুনেই ঋণ পাবে বাংলাদেশ। আমার ব্যালেন্স অফ পেমেন্টের জন্য অবশ্যই আইএমএফ এর টাকার দরকার এই মুহূর্তে নাই, কিন্তু আরেকটু থাকলে তো কোনো অসুবিধা তো নাই। আমার আজকে 27 বিলিয়ন বা 25 বিলিয়ন আছে, এটা যদি 28 বিলিয়ন বা 30 বিলিয়ন হয় অসুবিধা কি? বাজারের একটা পরিস্থিতি আছে যেটার ভিত্তিতে দামটা নির্ধারিত হবে। আমি চিন্তিত নই যেটা 150, 140, 160 হয়ে যাবে। এটা মোটামুটি যেখানে আছে তার আশেপাশেই থাকবে। 18 ব্যাংকের আর্থিক প্রতিবেদন চূড়ান্তের বিষয়ে গভর্নর বলেন শেয়ার বাজারে বিনিয়োগকারীদের স্বার্থ দেখা বাংলাদেশ ব্যাংকের কাজ নয়। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই বুঝে শুনে বিনিয়োগ করার আহ্বান। যদি কোনো ব্যাংকের শর্টফল থাকে তাদের থাকবে, আমরা তাদেরকে মার্জার করব, অ্যাকুইজিশন করব, নিয়ে নেব, আমরা তাদের লিকুইডেট করব, যেটা করা প্রয়োজন সেইভাবে আমরা আগাবো। আগামী বছরের মে মাসের দিকে দেশের মূল্যস্ফীতি 5% মধ্যে নেমে আসবে বলেও জানান গভর্নর। আগামী বছরের এই সময়ের আগেই আমাদের ইনফ্লেশন হয়তো 5%-এর নিচে আমরা লিখব। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো আরো একটি বিরতির। আমন্ত্রণ আরেকবার। দেখছেন নিউজ 24 সংবাদ। উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের তেতুলিয়ার সীমান্ত এলাকার হাট বাজারে চোখে পড়ছে অসংখ্য মানসিক রোগী, যাদের পরিচয় খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাষা, চেহারা এবং দৈহিক গঠন দেখে তাদের ভারতীয় বলে দাবি করছেন স্থানীয়রা। তারা বলছেন ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দিচ্ছে। সরকার হাতের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ের সীমান্ত ঘেঁষা উপজেলা তেতুলিয়ার 3 দিকেই ভারতীয় সীমান্ত রয়েছে। দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা। এই বন্দর এলাকার রাস্তাঘাট ও বাজারে চোখে পড়ছে বেশ কিছু দিগ্ভ্রান্ত মানুষ। পরনে পুরনো ছেঁড়া এবং ময়লা দুর্গন্ধযুক্ত কাপড়, শরীরে ময়লার আস্তরণ। ভাষা এবং চেহারায় তারা বাংলাদেশি নন বলে দাবি স্থানীয়দের। অপরিচিত এসব মানুষকে ভারতীয় বিএসএফ কৌশলে বাংলাদেশে পুশিন করছে বলে ধারণা তাদের। ভারতীয় যে মানসিক যে রোগীগুলো থাকে পাগলগুলো থাকে, তারা গেট পার করে দিয়ে তারপর গেটটা লাগায় যায়, আর এদের ফেরার আর সুযোগ থাকে না, তখন এই পাশে তখন ওরা থেকে যায়। বাংলাবান্ধা বাজার, শিবাবাড়া বাজার, তেঁতুলিয়া বাজার, যত পাগল আছে সব 80% পাগল হলো আপনার ভারতীয়। তারা ভারতের বিএসএফ, তারা বর্ডার দিয়ে তারা টাকাটা গেট দিয়ে পার করে দেয়। অপরিচিত এসব মানুষের আনাগোনায় কিছুটা আতঙ্কিত স্থানীয়রা। আমাদের এখানে তো স্বাস্থ্য ঝুঁকিকর, এরা তো অনেক নোংরা, এরা বিভিন্ন রকমের রোগ জীবাণু নিয়ে আসতে পারে, ভাইরাস নিয়ে আসতে পারে। আমরা তো এরকম জীবনের একটা ঝুঁকিতে আছি এই ব্যাপারে। পরিবেশ কর্মীদের দাবি, অপরিচিত এসব মানুষের মাধ্যমে ছড়াতে পারে রোগ জীবাণু, বাড়তে পারে স্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি। যে পরিমাণে পাগল ইদানিং তেঁতুলিয়া, পঞ্চগড়, আটোয়ারিতে দেখা যাচ্ছে, তো এটা আসলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে মানুষজন।
অপরদিকে এই পাগলগুলো যে আসলেও পাগল কি না তা চিহ্নিত করা উচিত। এরা তো ভারতের গোয়েন্দা সংস্থার লোকজন হতে পারে। এসব দিগ্ভ্রান্ত ব্যক্তিদের নিয়ে দ্রুত সরকারকে উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।